অবশ্যই অনেকের বাড়িতেই মেয়ে জামাই বেড়াতে এসেছে দেখে গোপালের স্ত্রী একদিন গোপালকে বলল, তুমি কি গা, জামাই আনার নাম পর্যন্ত করো না। বছর ঘুরে গেল, একবার তুই জামাইকে আনলে না। সবার বাড়িতেই কেমন মেয়ে জামাই এসেছে, আমোদ আহ্লাদ করছে। স্ত্রীর কথা শুনে গোপাল বলল, জামাই আনা কি চারটিখানি কথা, কত খরচ বলো তো। গোপালের কথা শুনে গোপালের স্ত্রী বলল, তুমি দেখছি হারকেপ্পন হয়ে গেলে গো। রাজবাড়ি থেকে এত টাকা পয়সা আনছো, সে টাকা পয়সায় তো ছাতা পড়ে যাবে। একটা মাত্র মেয়ে আমাদের, মেয়ে অন্তত প্রাণ ছিল, আর বিয়ে দিয়ে কি মেয়ে পর হয়ে গেল। কেমন ভাগ্য তুমি। আমি কোনো কথা শুনতে চাইনি বলে দিলাম। আজকালের মধ্যে জামাই না আনলে আমি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ। গোপাল মনে মনে ভাবলো, আমার মেয়ে আসুক না, আমার কোনো আপত্তি নেই। জামাইটাকে নিয়েই তো ঝামেলা, একবার এলে আর যাবার নাম করে না। ওইদিকে তার বুড়ো বাপ খেটে খেটে মরে। কিন্তু গিন্নি যা শুরু করেছে, এবার আর জামাই না এনে উপায় নেই। তাই সে দুপুরে খাওয়া দাওয়া করে মেয়ে জামাই আনতে বেরিয়ে গেল। পরদিন সকালবেলায় একেবারে মেয়ে জামাই নিয়ে ঘরে ফিরল। গোপালের বউ জামাই মেয়েকে পেয়ে তো খুব খুশি। মেয়ে জামাইকে কি খাওয়াবে না খাওয়াবে তাই নিয়েই সে সারাদিন পড়ে আছে। জামাই তেমন, আজ এই খাবো কাল ওই খাবো এই নিয়েই আছে। শাশুড়ি মার কাছে আবদার তার লেগেই আছে। দেখতে দেখতে এইভাবে প্রায় 1 মাস হতে চলল। জামাই শ্বশুর বাড়ি ছেড়ে নড়তে চায় না। বসে বসে চব্য চস্য লেজ্জ পেয় খায় আর ঘুমায়। এত সুখ পাবে কোথায়। জামাই শাশুড়িকে বলল, মা, এখানে এসে আমার শরীরটা বেশ ভালো হয়েছে, ভাবছি আরো কিছুদিন থাকবো। জামাইয়ের কথা শুনে শাশুড়ি বলল, তা তোমার যতদিন ইচ্ছা থাকো না। তোমার শ্বশুর তো এখন 2 হাতে টাকা আনছে, যতদিন ইচ্ছে থাকো। শ্বশুর বাড়ি তো তোমার নিজেরই বাড়ি বাবা। বলে প্রত্যেকদিন ভালো ভালো রান্না করে খাওয়াতে লাগলো। হাজার হোক, জামাই বলে কথা। শাশুড়ি ও জামাইয়ের কথোপকথন শুনে গোপাল মনে মনে প্রমাদ গুনল, না, আর নয়। যেভাবেই হোক বুদ্ধি করে জামাই বাবাজিকে তাড়াতে হবে, নইলে এবার জমানো টাকা ভাঙতে হবে। জামাই পোষা না তো হাতি পোষা। প্রত্যেকদিন এরকম বাজার করতে হলে এবার দেনার খাতায় নাম লেখাতে হবে। মনে মনে ফন্দি আঁটতে লাগলো গোপাল, কিভাবে জামাইটাকে তাড়ানো যায়। আর একদিন সে একটা ফন্দি এঁটেও ফেললো। একদিন জামাইকে বলল, বাবাজি, এ গ্রামে ভীষণ ছিচকে চোরের উৎপাত আছে জানো তো। আমার বাগানে ওই পাতিলেবু গাছটা দেখছো, ওতে হাজার হাজার লেবু ধরে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, 2-4টে খাওয়া ছাড়া আর দেখতে পাই না। সব ওই চোরের কবলে যায়। যা লেবু হয় তা বেচলেও বেশ পয়সা হতো জানো। তুমি যখন আছো, তুমি যদি একটু লেবু গাছটার দিকে নজর রাখো তো খুব ভালো হয়। সবসময় নজর রাখতে হবে না, বিশেষ করে সন্ধ্যের পর থেকে একটু নজর রেখো।
বাতি নিভিয়ে 2-4 দিন গাছের দিকে নজর রাখলে নিশ্চয়ই তুমি চোর ধরতে পারবে। শ্বশুরের কথা শুনে জামাই বলল, আপনি কিছু ভাববেন না বাবা, আপনি নিশ্চিত থাকুন, একদিন চোর আমি ধরবই। লেবু চুরি করতে তো আর মাঝরাতে আসবে না, সন্ধ্যের পরেই আসবে। বেটাকে আমি ধরবই। আপনি তো আগেই আমায় বলতে পারতেন, এতদিন আছি। ঠিক আছে, যতদিন না চোর ধরতে পারছি ততদিন আমি বাড়ি ফিরবো না। গোপাল মনে মনে বলল, তোমায় বাড়ি খুব শীঘ্রই ফেরাচ্ছি, দাঁড়াও বাবা জীবন। এইভাবে আরো 2-1 দিন কাটলো। সেদিন সন্ধ্যেবেলা গোপাল রাজবাড়ি থেকে ফিরে বাড়ির ভেতর গিয়ে জামাইকে বলল, কি বাবা, চোর টোর আসেনি তো? জামাই বলল, রোজই তো দেখছি বাবা, আপনি একদম ভাববেন না বাবা, আমার নজর এড়িয়ে চোর কিছুতেই লেবু চুরি করতে পারবে না। একবার যখন আমি জানতে পেরেছি তখন আর আপনার কোনো চিন্তা নেই। গোপাল রাতে খেতে বসে গিন্নিকে বলল, পেটটা আজ ভালো নেই বুঝলে, কিরকম ভুট ভুট করছে। গাছ থেকে 2টো লেবু এনে একটু কেটে দাও না, ডালের সঙ্গে খাই। কেউ নেই ঘরে, আর হেরিকেন জ্বালিয়ে আবার যেতে হবে, তাতে দেরিও হয়ে যাবে ভেবে গোপালের স্ত্রী অন্ধকারের মধ্যেই লেবু আনতে চলে গেল। এদিকে জামাই চোর ধরার অপেক্ষায় আগের থেকেই বৈঠকখানা ঘরে ওত পেতে বসেছিল। আবছা অন্ধকারে দেখলো কে একটা লেবু গাছ থেকে লেবু পাড়ছে, আর যায় কোথায়। চুপি চুপি পিছন থেকে এসে চোর ভেবে শাশুড়িকে জাপটে ধরলো জম্পেশ করে। তারপর চোর চোর করে চিৎকার শুরু করলে। শাশুড়ি যত বলে আমি চোর নই, তো কে কার কথা শোনে। গোপাল তো এই অপেক্ষাতেই ছিল। চিৎকার চেঁচামেচি শুনে সঙ্গে সঙ্গে হেরিকেন নিয়ে সে ছুটে আসলো। তখনও জামাই শাশুড়িকে জাপটে জড়িয়ে ধরে চোর চোর করে যাচ্ছে, আর শাশুড়ি প্রাণ ছাড়ানোর চেষ্টা করছে। গোপাল তাই দেখে হেরিকেনটা উঁচু করে তুলে ধরে বলল, তাই তো বলি, শাশুড়ির এত জামাই আনার ধুম কেন? এই কথা শুনে গোপালের স্ত্রী ভীষণ লজ্জা পেয়ে গেল। সে দ্রুত রান্নাঘরের দিকে চলে গেল। জামাইও ভীষণ লজ্জা পেয়ে গেল। পরদিন বাড়িতে অনেক কাজ পড়ে আছে বলে মেয়েকে নিয়ে জামাই চলে গেল। গোপালের বউ মেয়ে জামাইকে আর আটকালো না, আর এরপর থেকে কোনো দিন মেয়ে জামাইকে নিয়ে আসার জন্য বায়নাও ধরেনি গোপালের কাছে। গোপাল ভাঁড়ের আজকের গল্প, ভূতের বাপের শ্রাদ্ধ। গোপালদের গ্রাম আর তার পাশের গ্রামের মাঝে একটা বড় মাঠ ছিল, আর সেই মাঠের মাঝে ছিল এক বিশাল বট গাছ। সবাই বলতো ওই বট গাছে ভূত আছে, তাই বাচ্চা ছেলেপুলেরা ওইদিকে ভয়ে সেরকম যেত না। সন্ধ্যার সময় গোপালদের গ্রামের বুড়ো ভট্টাচার্য বামুন যাচ্ছেন মাঠের মধ্যে দিয়ে তার এক শিষ্যের বাড়িতে তার বাপের শ্রাদ্ধ করবার জন্য। এমন সময় বট গাছ থেকে এক ভূত নেমে এসে তাকে ধরে বলল,
ভূতকে তো দেখে ঠাকুর মশাইয়ের আত্মারাম খাঁচা হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে কোনো রকমে প্রাণের সাহস জুগিয়ে অনেক কষ্টে বললেন, আরে আরে করিস কি? এখন আমার গল্প করার সময় আছে? এখনই শিষ্য বাড়ি যেতে হবে, গিয়ে তার বাপের শ্রাদ্ধ করতে হবে। ভূত অবাক হয়ে বলল, বাপের শ্রাদ্ধ? সেটা আবার কি? ঠাকুর বললেন, বাপ মরলে ছেলে পুলেরা তার শ্রাদ্ধ করে, তাও জানিস নে? তাই নাকি? কই, আমরা তো বাপ মরলে শ্রাদ্ধ টাদ্ধ কিছুই করি না। তোরা যে মরেই ভূত হয়েছিস, কাজেই অত খবর জানবি কি করে? আর ভূতের আবার শ্রাদ্ধ কিসের? শুনে ভূতের খুব রাগ হলো। কি? এত বড় কথা? তোমাকে এক্ষুনি গলা টিপে শেষ করে দেব, জানো? বলে লম্বা হাত বাড়িয়ে পুরুত ঠাকুরের গলা টিপে ধরলো। ওরে ছেড়ে দে আমাকে, আমার ঘাট হয়েছে, আর বলবো না। হ্যাঁ হ্যাঁ, তোদেরও শ্রাদ্ধ হয়, নিশ্চয়ই হয়। আসলে সে ভূতের খুব শখ হয়েছে যে সেও তার বাপে শ্রাদ্ধ করে। সে তখনই ব্রাহ্মণের পায়ে ধরে বলল, তাহলে ঠাকুর, আজ তোমাকে আমার বাপের শ্রাদ্ধে পুরুতগিরি করতেই হবে, তা না করলে কিছুতেই ছাড়ছি না। ঠাকুর দেখলেন বেগতিক, ভূতের পাল্লায় পড়ে এখন উদ্ধার পাওয়া দায়। তিনি মুখে খুব উৎসাহ দেখিয়ে বললেন, বেশ তো, আমি পুরুতগিরি করব, কিন্তু শ্রাদ্ধ তো আর অমনি হয় না। দিনক্ষণ দেখতে হয়, নানা রকম আয়োজন করতে হয়। আমি আমার শিষ্যের বাড়ি শ্রাদ্ধ শেষ করে ফিরবার সময় কাল সকালে তোর বাপের শ্রাদ্ধটা করে দেব। এদিকে তুই সব শ্রাদ্ধের আয়োজন করতে থাক। এই বলে তিনি মস্ত ফর্দ করে দিয়ে বললেন, এই সমস্ত জিনিস জোগাড় করে রাখিস। ভূত বলল, বেশ কথা, আমরা এই মাঠে শ্রাদ্ধের সমস্ত আয়োজন ঠিক করে রাখবো। কিন্তু ঠাকুর সাবধান, যদি ফাঁকি দাও, ফিরবার সময় না আসো, তবে কিন্তু তোমার রেহাই নেই। এদিক দিয়ে গেলেই তোমার ঘাড় মোটকে রক্ত খাবো। বামুন ঠাকুর তো তখনকার মতো রেহাই পেল, কিন্তু মনে মনে ভয় রয়েই গেছে। ভয়ে শিষ্য বাড়ি গিয়ে ঠিকমতো মন্ত্র পর্যন্ত পড়তে পারছে না। গোপালও গেছে সে শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রিত হয়ে। সে এক ফাঁকে ব্রাহ্মণকে জিজ্ঞেস করলো, কি ঠাকুর মশাই, আপনার কি শরীর ভালো নেই? ঠাকুর মশাই জানেন গোপাল সবাইকে বুদ্ধি দিয়ে বাঁচায়। গোপালকে দেখে ঠাকুর মশাই যেন হাতে চাঁদ পেল। সে সব কথা গোপালকে খুলে বলল। গোপাল, আমায় বাঁচাও তুমি, নাহলে বুড়ো বয়সে ভূতের হাতে মরে ব্রহ্মদৈত্যী হতে হবে আমাকে। সব শুনে গোপাল বলল, ও এই কথা, ঠিক আছে, আপনি আজ এই শিষ্য বাড়ি থেকে যান। আপনার হয়ে আমি যাব ভূতের বাপের শ্রাদ্ধ করতে। আমাকে তো শালারা চেনে না, মজা দেখিয়ে তবে ছাড়বো। পুরুত ঠাকুর হাঁপ ছেড়ে বাঁচলেন। গোপাল বলল, আপনি শুধু আপনার উত্তরীয় আর শালগামটা আমাকে দিন, তারপর দেখছি। এদিকে ঠাকুর কথা দিয়ে প্রতিজ্ঞা করে চলে গেছেন, তাই সেই ভূত সব ভূতেদের নিমন্ত্রণ করতে লাগলো বাপের শ্রাদ্ধ হবে বলে। তাই দেখে সব ভূতেরই ইচ্ছা হলো বাপের শ্রাদ্ধ করার।
সবাই শ্রাদ্ধের আয়োজন করতে লাগলো এবং পুরুত আসার অপেক্ষায় বসে থাকলো। এইদিকে গোপাল ব্রাহ্মণ সেজে সেই মাঠে এসে উপস্থিত। এসে দেখে সত্যি সত্যি ভূতেরা শ্রাদ্ধের বিপুল আয়োজন করেছে। প্রকাণ্ড বড় মাঠ, শ্রাদ্ধের জিনিসপত্রে আর নানা রকমের বিদ্ঘুটে ভূতে মাঠ একেবারে ভর্তি। তখনও আবছা অন্ধকার, ভালো করে আলো ফোটেনি। গোপালের ভূতের ভয় তেমন নেই, কেননা এর আগেও সে ভূতের বিয়ে দিয়েছে। এবার শ্রাদ্ধ করবে, সবাই তার জন্য আগের থেকে প্রস্তুত হয়ে বসে আছে। ব্রাহ্মণ রূপী গোপাল যখন এসে হাজির হলো, তখন তাদের আহ্লাদ দেখে কে। ভারী আদর যত্ন করে তারা ঠাকুরকে নিয়ে সভায় বসালো। গোপাল চারিদিক দেখে তারপর ভূতেদের দিকে তাকিয়ে বললে, আয়োজন তো দেখছি চূড়ান্ত রকমের হয়েছে। এখন যার বাপের শ্রাদ্ধ সে এগিয়ে এসে আমার সামনে বসো দেখি। অমনি চারদিক থেকে কোলাহল করে এ বলে আমার বাপের, ও বলে আমার বাপের। আর একজন বলে উঠল, আরে না, আজ আমার বাপের, তারপর তোদের গুলো আরেকদিন হবে। সে যে কি ভীষণ কোলাহল, তার কি বলবো। গোপাল দুই কানে হাত দিয়ে চিৎকার করে বললে, আরে অত চেঁচালে শ্রাদ্ধ হবে কি করে? জানিস নে, আজকে যার শ্রাদ্ধ হবে সে তৎক্ষণাৎ স্বর্গে যাবে। তোরা একটু ঠান্ডা হয়ে বস। একেবারে তো সকলের বাপের শ্রাদ্ধ হতে পারে না। তোদের মধ্যে যে প্রধান, আজ তার বাপেরই শ্রাদ্ধ আমি করব। গোপাল ঠাকুরের কথায় যেন গরম তেলে ফোড়ন পড়ল। এ বলে আমি প্রধান, ও বলে আমি প্রধান। আরেকজন তখন বলে উঠল, দেখি তোর প্রধানগিরিটা একবার মার করে দি। এইভাবে চিৎকার কোলাহল হতে হতে ক্রমে লেগে গেল মারামারি। ভূতে ভূতে কি যে লড়াই বাঁধলো সে আর বলবার নয়। তখন সত্যি সত্যি ভূতের বাপের শ্রাদ্ধ হতে লাগলো। এদিকে বামুন রূপী গোপাল দেখলো আকাশ একটু একটু করে পরিষ্কার হতে শুরু করেছে। ভূতেরা মারামারি করতেই ব্যস্ত। সুযোগ বুঝে সে ঊর্ধ্বশ্বাসে ছুট লাগালো পিছন দিকে না তাকিয়ে। প্রাণপণে দৌড়াতে দৌড়াতে হাজির হলো একেবারে বাড়ির দরজায়।